বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের নিয়মিত আয়োজন হায়ার স্টাডিজ অ্যাব্রোড, আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ইউনিভার্সিটি অফ ড্যাবরেকেনে অধ্যয়নরত মিস্টার আরিফ জামান ভাইয়ের সাথে আজকের এই টক নিয়ে কথা বলব। মিস্টার আরিফ জামান ভাই, হ্যালো। মিস্টার আরিফ জামান ভাই ইউনিভার্সিটি অফ ড্যাবরেকেনে হাঙ্গরি, ওখানে বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ অধ্যয়নরত আছেন। হ্যাঁ, হ্যালো আরিফ জামান ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। ভাইয়া হ্যালো। শুনতে পাচ্ছেন কি আমার কথা? জি জি, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। জি, এখন শুনতে পাচ্ছি পরিষ্কার। আচ্ছা, জি জি, আমি আন্তরিকভাবে দুঃখিত সবার কাছে। কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমাদের লাইভ সেশনটা একটু ইন্টারাপ্ট হলো। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ইউনিভার্সিটি অফ ড্যাবরেকেনে বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ অধ্যয়নরত মিস্টার আরিফ জামান ভাই। আরিফ জামান ভাই, আপনাকে স্বাগতম আমাদের নিয়মিত থ্যাংক ইউ বাংলা পিনন ভাই। নিয়মিত প্রোগ্রাম হায়ার স্টাডিজ অ্যাব্রোড। আচ্ছা, আপনি যদি আপনার সম্পর্কে কিছু বলে আমাদের প্রোগ্রামটা স্টার্ট করে দিতেন। আচ্ছা, তো হচ্ছে যে আমার নাম আরিফ জামান। এই আমার ভাই একটু মেক শিওর করবেন যে আমার কথা কি শুনতে পাচ্ছেন ঠিকঠাক ভাবে? জি জি, আপনার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে। জি, ওকে ফাইন। সো পিনন ভাই যেটা বললো যে আমি আরিফ জামান, বর্তমানে আমি ইউনিভার্সিটি অফ ডেব্রেসেন, হাঙ্গেরির ডেব্রেসেন শহরে, এখানে বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে দ্বিতীয় বর্ষে তৃতীয় সেমেস্টারে অধ্যয়নরত। বাংলাদেশে আমার স্কুল ছিল সৈয়দপুর সরকারি কারিগরি কলেজ, আর কলেজ ছিল ঢাকা নটরডেম কলেজ। এরপরে 2017 সাল ছিল আমার এইচএসসি ব্যাচ। তারপর বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটিতে 1 বছর পড়াশোনা করেছিলাম। তারপরে এই 2019 সালে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম নামক নতুন যে স্কলারশিপটি চালু হয়েছে হাঙ্গেরি এবং বাংলাদেশ সরকারের উদ্যোগে, সেই স্কলারশিপ নিয়ে এই ইউনিভার্সিটি অফ ডেব্রেসেনে পড়তে আসা। তো এখন পর্যন্ত 1.5 বছরের মতো হলো এখানে আসার। আমার মেজর যেটা বলছিলেন পিনন ভাই, বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো আপাতত এতটুকুই পিনন ভাই। এরপর ভাই কিছু শুনতে পাচ্ছি না সম্ভবত। ক্ষমা জি করবেন, আসলে আমার মাইকটা ছিল। জি আমাদের এই প্রোগ্রামটা করা হয়েছে তাদের জন্য যারা ধরেন বাইরে গিয়ে উচ্চশিক্ষার জন্য আবেদন করতে চায়, অথবা ধরেন ওখানে সেটেল হতে চায়, অথবা ধরেন ওখানে যাওয়ার জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা সম্পর্কে তাদের পরিপূর্ণ জ্ঞান থাকে না, তাদেরকে গাইড করা হচ্ছে আসলে আমাদের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য। তো আপনি বলছেন আপনি একটা স্কলারশিপ নিয়ে আপনার ইউনিভার্সিটি অফ ডেব্রেসেনে অ্যাডমিশন নিয়েছেন। আপনি যদি ওই স্কলারশিপটা সম্পর্কে একটু যদি বিস্তারিত বলতেন। ওকে। সো এই স্কলারশিপটা বলতে গেলে বলা যায় যে একরকম খুবই স্পেশাল স্কলারশিপ।
এই কারণে যে প্রথমত আন্ডার গ্রাজুয়েট পর্যায়ে বিশ্বের মধ্যে স্কলারশিপ দেওয়ার প্রবণতাটা একদমই কম। সাধারণত বাংলাদেশ থেকে যারা বাইরে পড়ালেখা করতে যায় তারা সাধারণত মাস্টার্স কিংবা পিএইচডি কিংবা পোস্ট গ্রাড বিভিন্ন ডিগ্রি কিংবা ডিপ্লোমা বা এই ধরনের ডিগ্রিগুলো নেওয়ার জন্য যায়। তো সেক্ষেত্রে আন্ডার গ্রাজুয়েটে স্কলারশিপের সংখ্যা একেবারেই কম। তারপর ফুল ফান্ডেড স্কলারশিপ বলতে গেলে নেই বললেই চলে। একমাত্র যুক্তরাষ্ট্রের আইভি লিগ স্কুলগুলো, তারপর কানাডা এবং অস্ট্রেলিয়ায় কিছু ফুল ফান্ডেড স্কলারশিপ, এবং নেদারল্যান্ডস এবং কোরিয়া, জাপান এবং চীন এই দেশগুলোর সরকার থেকে কিছু আন্ডার গ্রাজুয়েট স্কলারশিপ দেয় এবং তার পরিমাণ অত্যন্ত সীমিত। সেদিক থেকে এই হাঙ্গেরির এই স্কলারশিপ প্রোগ্রামটি বলতে গেলে একরকম নতুন। বাংলাদেশের জন্য চালু হয়েছে 2014 সাল থেকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2014 সালে হাঙ্গেরি সফর করেন। তো সে সময় একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয় বাংলাদেশ এবং হাঙ্গেরি সরকারের মধ্যে, এবং সেই চুক্তির ফলশ্রুতিতেই তারপর থেকে মাস্টার্স, আন্ডার গ্রাজুয়েট এবং পিএইচডি মিলিয়ে প্রায় 100 জনের মতো স্টুডেন্টকে নেওয়া হয়। তো আর স্কলারশিপের যে প্রভিশনসগুলো, বেনিফিটসগুলো, সেগুলো আমরা নিশ্চয়ই একটু পরে আলোচনা করব এর পরবর্তী প্রশ্নের উত্তরে। আর অন্যান্য দিক যদি বলতে চাই, এটি পরিপূর্ণভাবে দুই দেশের দ্বিপাক্ষিক চুক্তির এর ফলে সৃষ্ট একটি স্কলারশিপ। সো পুরো ব্যাপারটি নিয়ন্ত্রিত হয় দুই দেশের সরকার দ্বারা। এখানে ইউনিভার্সিটি শুধুমাত্র হোস্ট ইনস্টিটিউশন হিসাবেই কাজ করে থাকে নর্মালি। এবং আরেকটি জিনিস জানানো যায় যে এটি কিন্তু বলতে গেলে বিশ্বের সব থেকে বড় স্কলারশিপ প্রোগ্রাম। হাঙ্গেরিতেই শুধুমাত্র 5,000 ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এই স্কলারশিপে পড়তে আসে বিশ্বের অন্যান্য দেশ থেকে। আচ্ছা, ধন্যবাদ ভাই এতগুলো ইনফরমেশন দেওয়ার জন্য। আচ্ছা, এই আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে, স্কলারশিপে আবেদন করার জন্য মিনিমাম রিকোয়ারমেন্টটা কি? আপনি তো বলছেন আপনি ব্যাচেলর্সের জন্য এখানে আবেদন করেছিলেন। ওখানে ব্যাচেলর্সের জন্য আপনার এইচএসসি আর এসএসসি এইগুলো মিলিয়ে এগুলোর মিনিমাম রিকোয়ারমেন্টটা কি? আচ্ছা, তো মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে যে এখানে আবার অন্যান্য গভর্নমেন্ট স্কলারশিপের সাথে কিছু পার্থক্য আছে। বলতে গেলে আমি বলবো যে একটু নেগেটিভ পার্থক্যই আছে। যেমন জাপান বা চীন বা কোরিয়ার আন্ডার গ্রাজুয়েট স্কলারশিপের ক্ষেত্রে, সেক্ষেত্রে দেখা যায় যে আমি যদি এই বছর এইচএসসি পরীক্ষা দিই তো আমি এই বছরই অ্যাপ্লিকেশন করতে পারবো। কিন্তু হাঙ্গেরিতে আসলে এই সুযোগটি নেই। সেক্ষেত্রে এইচএসসি পরীক্ষার রেজাল্ট পাওয়ার তারপরেই হচ্ছে যে আবেদন করার সুযোগটি হয়। অর্থাৎ মিনিমাম এইচএসসি হতে হবে আন্ডার গ্রাজুয়েট অ্যাপ্লাই করার জন্য। মিনিমাম এইচএসসি কিংবা সমমান ইংরেজি মাধ্যমে যারা পড়াশোনা করছে, অর্থাৎ এ লেভেল কিংবা মাদ্রাসায় যারা পড়াশোনা করছে, আলিম পরীক্ষা সম্ভবত। তো এটি হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট। এরপরে বাকি যে রিকোয়ারমেন্টসগুলো আছে সেগুলো আসলে প্রোগ্রাম এবং ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে। আপনার সম্ভবত মাইক্রোফোনটি মিউট করা। এই স্কলারশিপটা পাওয়ার চান্সেসটা কিরকম থাকে? যদি ধরেন একটা স্টুডেন্টের এইচএসসি এবং এসএসসি রেজাল্ট দুটোটাই জিপিএ 5 হয়, তাহলে এর চান্সেসটা কিরকম থাকে? এখানে কি অন্য কোনো কিছু রিলেট করে অথবা ভ্যারি করে? যেমন ধরেন কোনো সংস্থার সাথে ছিল কিনা, অথবা ধরেন কোনো অ্যাথলেটিক্স টিমের সাথে ছিল কিনা, অথবা ধরেন অন্য কোনো বিষয় যেগুলো ম্যাটার করে এই স্কলারশিপটা পাওয়ার জন্য? আচ্ছা, সো ব্যাপারটা হচ্ছে যে স্কলারশিপের জন্য মিনিমাম রিকোয়ারমেন্টস তো বললাম যে এইচএসসি। তো এইচএসসি তে বলা যায় যে মোটামুটি জিপিএ 5 থাকলে বলা যায় যে মোটামুটি অ্যাপ্লিকেশন করার জন্য এটা হচ্ছে মিনিমাম বা একটা সেফ রিকোয়ারমেন্টস। এখন বিষয়টি হচ্ছে যে এটি একটি কম্পিটিটিভ স্কলারশিপ, সো এখানে কোনো কিছু গ্যারান্টেড না। অর্থাৎ আমি বলতে পারবো না যে জিপিএ 5 থাকলেই কিংবা নির্দিষ্ট পরিমাণ মার্কস থাকলেই আপনার অ্যাডমিশন বা স্কলারশিপ গ্যারান্টেড।
কারণ স্কলারশিপটির স্পেশালিটিস হচ্ছে এখানে প্রথমে হচ্ছে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় থেকে মনোনীত হওয়া লাগে। তো শিক্ষা মন্ত্রণালয়ে মনোনীত হওয়ার জন্য প্রথমে যেই ক্রাইটেরিয়াগুলো রয়েছে তার মধ্যে 1 নম্বর হচ্ছে এসএসসি এবং এইচএসসি জিপিএ। সেগুলোকে হচ্ছে একটা নির্দিষ্ট নাম্বার দিয়ে গুণ করে বাংলাদেশে ভর্তি পরীক্ষার মতো একটা মার্কিং করা হয়। তারপর আসে ইংরেজি দক্ষতা, অর্থাৎ আইইএলটিএস এক্সাম কিংবা টোয়েফল এক্সাম, ইংলিশ প্রফিসিয়েন্সি যাচাইয়ের জন্য। সো তারপরে আসে হচ্ছে যে মোটিভেশন লেটার এবং এই যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে আবেদনের সেগুলো। সো যেটা সাম আপ করলে যেটা দেখা যাচ্ছে যে আসলে কোনো রিকোয়ার্ড বা গ্যারান্টেড কোনো নেই। এটা কম্পিটিটিভ স্কলারশিপ যেভাবে যাচাই করে অনেকগুলো ক্যান্ডিডেটের মধ্য থেকে সেভাবেই করা হয়। আচ্ছা, ধন্যবাদ তারিক ভাই আপনাকে। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, ধরেন অনেকে স্কলারশিপ না সেলফ ফান্ডেই যদি হাঙ্গেরিতে কোনো ইউনিভার্সিটি যদি পড়ালেখা করতে চায়, তখন ওই ক্ষেত্রে তার কস্টিং, ধরেন লিভিং এক্সপেন্স, ওটা কিরকম পড়বে? ওকে, গুড কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি হাঙ্গেরিতে অনেকেই সেলফ ফান্ডেড স্টুডেন্ট হিসেবে পড়তে আসে, বিশেষ করে কোরিয়া, চীন, তারপরে সাউথ এশিয়ার বিভিন্ন দেশ থেকে। এর অন্যতম কারণটা হচ্ছে যে ইউরোপের দেশ হিসাবে হাঙ্গেরির যে ইউনিভার্সিটি সেমেস্টার ফি অর্থাৎ টিউশন ফি সেটা তুলনামূলকভাবে কম, হুইচ ইজ আই গেস $6,000 পার সেমেস্টার। সো সেলফ ফান্ডেড স্টুডেন্ট হিসাবে আসার সুযোগ রয়েছে। এবং মেডিকেলে, বিশেষ করে মেডিকেলে হাঙ্গেরির যে পড়ালেখার দক্ষতা সেটা বেশ প্রশংসনীয় বিশ্বব্যাপী। এমনকি বাংলাদেশের মেডিকেলের সাথে হাঙ্গেরির অনেকগুলো কোলাবোরেশনের কাজ রয়েছে। তো সেলফ ফান্ডেড স্টুডেন্ট হিসাবে আসলে খরচ বলতে গেলে অন্যান্য দেশের থেকে কম, ইউরোপের অন্যান্য দেশের থেকে কম, কিন্তু অনেকের ক্ষেত্রে এটাই বাংলাদেশের পরিপ্রেক্ষিতে অনেক বেশি হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে বলবো যে সেলফ ফান্ডেড হিসাবে অনেকেই আসে, কিন্তু যদি পর্যাপ্ত অর্থের সংস্থান না থাকে, অর্থাৎ $6,000 পার সেমেস্টার, তাহলে মোটামুটি বলা যায় যে ডিসকারেজ করা হয় আসার জন্য। কারণ এখানে সেলফ ফান্ডেড থেকে কাজ করে বা পার্ট টাইম জব করে কিংবা ইন্টার্নশিপ করে এই ফান্ডিংটা মেটানো মুশকিল হয়ে যায় অনেকের ক্ষেত্রে। তবে অবশ্যই এটা পার্সন টু পার্সন ডিপেন্ড করে এবং তার ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভর করে অনেকাংশে। খুবই সুন্দরভাবে আনসার দিয়েছেন। আচ্ছা, আপনি যে বললেন এখানে পার্ট টাইম জব করে আপনার ইউনিভার্সিটি টিউশন ফিটা কোলানো একটু কষ্ট হয়ে যায়, তো এখানের মধ্যে ওইখানে প্রশ্নটা আসছে যেটা হলো, ওখানে লিভিং এক্সপেন্সেসটা কি অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি থেকে বেশি নাকি কম? বলতে গেলে হাঙ্গেরির অবস্থান যদি আমরা দেখি, হাঙ্গেরি হচ্ছে সেন্ট্রাল ইউরোপের একটা দেশ। সো বলতে গেলে হাঙ্গেরি থেকে এপাশে ইস্টার্ন ইউরোপ শুরু আর ওপাশে ওয়েস্টার্ন ইউরোপ শুরু, পাশে অস্ট্রিয়া, পাশে জার্মানি। সো যদি আমি অস্ট্রিয়ার সাথেই কম্পেয়ার করি, বলতে গেলে দেখা যাবে যে অস্ট্রিয়ার পার ক্যাপিটা ইনকাম হচ্ছে প্রায় $56,000 পার পার্সন, সেখানে হাঙ্গেরিতে হচ্ছে প্রায় $20,000 পার পার্সন। সো এই যে একটা ড্রাস্টিক ডিফারেন্স, এটা কিন্তু বর্ডার পার হলেই দেখা যায়। সেক্ষেত্রে বলবো যে কম্পেয়ার টু দ্য আদার কান্ট্রিজ, স্পেশালি ওয়েস্টার্ন ইউরোপ, Hungary is much cheaper with all the facilities of being in Europe. সেই হিসাবে আমি যদি অন এভারেজ বলি, মান্থলি থাকা এবং খাওয়া অ্যারাউন্ড €300, এটা হচ্ছে আমার কাছে মিনিমাম স্ট্যান্ডার্ড অফ লিভিং এর খরচ বলে আমি মনে করি। তারপরে আবারও আগের মতো বলবো যে এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, তার খাদ্যাভ্যাস কিরকম জায়গায় থাকবে সেগুলোর উপরে। অনেকের একটা লাইফ গোল থাকে, মানে আমি যদি বাইরে উচ্চশিক্ষা নিতে যাই, ওখানে গিয়ে আমি আমার পড়ালেখা শেষ করে ওখানে আমি একটা জব নিব, তারপর এখানে আমি সেটেলমেন্ট হওয়ার ট্রাই করব। সো হাঙ্গরি এই ক্ষেত্রে কেমন? ওখানে
আপনার গ্র্যাজুয়েশন বলেন, পোস্ট গ্র্যাজুয়েশন বলেন, এগুলো শেষ করার পরে ওখানে যদি জব প্লেসমেন্ট করতে চায় তাহলে ওইখানে জবের অপরচুনিটি কেমন, এবং ওইখানে সেটেলমেন্ট হতে গেলে আপনার কয় বছর থাকা লাগবে, অথবা ধরেন কিভাবে প্রসিডিউরটা করতে হবে? এটা কি বাকি ইউরোপিয়ান কান্ট্রির মতো নাকি একটু আলাদা? একটু আলাদা বলবো এই কারণে যে হাঙ্গেরির যে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে হাঙ্গেরিয়ান। সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজ হিসাবে জার্মান অফিসিয়ালি ব্যবহৃত হয়, কিন্তু সেটা আসলে বাস্তবে খুবই কম ব্যবহৃত হয়। সো বলতে গেলে এখানে হাঙ্গেরিয়ান ল্যাঙ্গুয়েজ না জেনে পড়াশোনা বাদ দিয়ে অন্য কোনো কাজ করা বলতে গেলে অসম্ভব। সো সেক্ষেত্রে আমি বলবো যে সেটেলমেন্ট হওয়ার সুযোগ রয়েছে, এবং সেটা অনেক ক্ষেত্রেই সুবিধাজনক হতে পারে যদি হাঙ্গেরিয়ান ল্যাঙ্গুয়েজটি শেখার ইচ্ছা থাকে এবং এই কালচারে ইন্টিগ্রেটেড হওয়ার একটা ইচ্ছা থাকে। সেক্ষেত্রে দে আর ভেরি ওয়েলকাম টু ইন্টারন্যাশনাল পিপল। বাট ইফ সামওয়ান ইজ রিলাক্টেন্ট যে হাঙ্গেরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখবো না, তাহলে বলবো যে এটা প্রায় ইম্পসিবল যে এখানে সেটেলড হওয়া বা জব করা বা থাকা। মিউট করা সম্ভবত আপনার মাইক্রোফোনটা। আচ্ছা, এখন যেহেতু কালচারের কথাটা আসছে, এখন আপনি কি অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি যেমন ধরেন জার্মান, পর্তুগিজ, পর্তুগাল, এগুলা, ইটালি, এগুলা যদি আপনি এটার সাথে কম্পেয়ার করেন, ওইখানের কালচারটা কিরকম অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রির চাইতে? আচ্ছা, সো বলবো যে ঐতিহাসিকভাবেই আসলে আমরা জানি যে ইউরোপ, মানে যদিও আমরা ওভারঅল ইউরোপ বলে জেনারেলাইজ করি বাংলাদেশ থেকে, কিন্তু ইউরোপে এখানে হচ্ছে যে ঐতিহাসিকগতভাবে প্রচন্ড বিভাজন রয়েছে কালচারে। মানে খুবই ডিফার করে কান্ট্রি টু কান্ট্রি। এজন্য মোটামুটি এই যে বার্লিন ওয়ালের যে দুটি ভাগ রয়েছিল, ইস্টার্ন ইউরোপ আর ওয়েস্টার্ন ইউরোপ। সো ওয়েস্ট গিয়ে একরকম ভাবে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে এসেছে, আবার ইস্টার্ন ইউরোপ অন্যরকম ভাবে এসেছে। তো সেক্ষেত্রে কালচারাল ভাবে অনেকগুলো পার্থক্যই রয়েছে। যেমন হাঙ্গেরি স্পেশালি, তারা বলতে গেলে কাইন্ড অফ অনেক ন্যাশনালিস্টিক মাইন্ডেড কম্পেয়ার টু জার্মানি আর ফ্রান্স, যেখানে তারা কিংবা ইতালি, যেমন ইতালি হচ্ছে ভেরি ওয়েলকাম টু মাইগ্রেন্টস আর ফরেন পিপল, বাট হাঙ্গেরি তারা কিন্তু মাইগ্রেন্টসদের জন্য ততটা ওয়েলকামিং না। আবার বেসিক যে কালচার, সেক্ষেত্রে তাদের ন্যাশনাল এবং স্বকীয় কিছু ব্যাপার স্যাপার রয়েছে, তবে সেটা আসলে স্পেসিফিক ভাবে বলা ছাড়া অসম্ভব। স্পেসিফিক ভাবে হয়তো জিজ্ঞেস করলে বলতে পারবো যে সেটা কিরকম। ভাই প্লিজ ইউর মাইক্রোফোন। এখন যেহেতু কালচারাল ডিফারেন্সেস আছে, আপনি যেহেতু বলতেছেন মানে অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রির চাইতে মানে এখানেও প্রত্যেকটা কান্ট্রিতে আলাদা আলাদা কালচার আছে, তো এখানে কি আপনারা কোনো রেসিজম অথবা ধরেন অন্যান্য এই ধরনের কোনো ব্যাপার স্যাপার ফেস করেন? দ্যাটস অ্যান ইন্টারেস্টিং কোয়েশ্চেন। পার্সোনালি আমি বলবো যে আমার 1.5 বছরের থাকা অবস্থায় আমি কোনো রকম রেসিজমের শিকার হই নাই, এবং এ ধরনের দিক থেকে হাঙ্গেরি বলতে গেলে অনেক দেশের থেকে বেটার, অনেক বেটার, এবং ইনস্টিটিউশনাল রেসিজমের এখানে কোনো জায়গাই নেই। এটা ইটস আ ভেরি গুড পার্ক আই উড সে। মানে ইনস্টিটিউশনাল মানে লিগালি যেমনটা আমরা যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে অনেকভাবে শুনে থাকি যে লিগালি অনেকভাবে ডিসক্রিমিনেট করা হয়, তো সেরকম কোনো রকম চান্সেস নেই। পার্সোনালি কেউ হয়তো নেগেটিভ এক্সপিরিয়েন্সের শিকার হতে পারে, বাট দ্যাটস আই থিঙ্ক কম্পেয়ার্ড টু আদার কান্ট্রিজ ভেরি ভেরি লো। সো আই উড সে যে এরকমটা নেই। ওকে, দ্যাটস রিয়েলি নাইস টু হিয়ার। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন যাচ্ছে, মানে অনেকে দেখা যায় নর্থ আমেরিকার দিকে বেশি প্রেফার করে নর্থ আমেরিকার দিকে যাওয়ার জন্য। সো অনেকে দেখা যায় ওইখানে যাওয়ার পরে এখানে ওয়েদার কন্ডিশনের কারণে অনেকে আবার ব্যাক চলে আসে। দেখা যায় নর্থ আমেরিকার ক্যানাডা ধরেন, ওইখানে অনেকগুলা কান্ট্রি আছে যেখানে ধরেন এমন ঠান্ডা পড়ে, অনেকগুলো প্রভিন্সেস আছে সরি, এমন ঠান্ডা পড়ে ওরা পরে দিয়ে আবার বাংলাদেশে ব্যাক করে।
সো ওইখানে হাঙ্গেরির ওয়েদার কন্ডিশনটা কিরকম বাংলাদেশের তুলনায়? ওকে, সো এই আনসারটা হচ্ছে কমফোর্টিং মোটামুটি বলা যায়, কারণ হচ্ছে যে হাঙ্গেরিতে যেহেতু আছি 1.5 বছর ধরে, সো মোটামুটি 4টা সিজনই ভালো করে এক্সপ্লোর করার সুযোগ হয়েছে। এই যে উইন্টার, সামার, ফল, তো হচ্ছে এবং অটম। তো এখন এই যে চলছে, উইন্টার চলছে। তো বলবো যে হাঙ্গেরির ওয়েদার খুব বেশি আনবেয়ারেবল না। উইন্টারই হচ্ছে হয়তো মাঝে মধ্যে একটু শীত পড়ে, -6, 7 বা 10 পর্যন্ত পড়ে। কিন্তু ব্যাপার হচ্ছে যে যেহেতু বাইরে যাওয়ার প্রয়োজনীয়তাটাই হচ্ছে খুবই কম, আম, কিংবা হচ্ছে সব জায়গায় থাকে ইনসুলেটেড, কিংবা আহ, চমৎকার ভেন্টিলেশন ব্যবস্থা রয়েছে সব বিল্ডিং এ, বা হিটিং সিস্টেম রয়েছে। সো এই কারণে কারো প্রবলেম হয়েছে এরকমটা আমি যেমন শুনিনি। সেরকম ভাবে বলবো যে ওয়েদার কন্ডিশন খুব বেশি আনবেয়ারেবল না, লাইক আলাস্কা আর কানাডার অনেকগুলো প্রভিন্স যেরকম কোল্ড। সামারের সময় বলবো যে এমন গরম পড়ে যে মাঝে মাঝে মনে হয় যে বাংলাদেশেই আছি। So that's an interesting thing. But European summer, it's worldwide famous. They love summer very much. So summer, autumn এবং fall, এই তিনটা ওয়েদার বলা যায় যে খুবই চমৎকার। উইন্টার একটু আনবেয়ারেবল, বাট ইটস ভেরি ইজি টু অ্যাডজাস্ট। ওয়েদার যেহেতু বিয়ারেবল বলছেন, তাহলে এটা অনেক জন্য একটা গুড নিউজ, যারা বাইরে পড়ালেখা করতে চাইতেছে কিন্তু ওয়েদারটা মাথায় রেখে খুবই চিন্তিত। আসলে এই ধরনের অনেকগুলো কমেন্ট চলে এসেছে অলরেডি। তবে একটা কোশ্চেন আছে, সেটা বলা ভালো। গ্লোবাল ওয়ার্মিং এর কারণে যেহেতু পুরো পৃথিবীর ক্লাইমেটটাই ড্রাস্টিক্যালি ডিফার করছে, তো দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে অনেক ভ্যারিয়েশন আসছে। দেখা যাচ্ছে যে উইন্টারে যখন খুবই ঠান্ডা পড়ার কথা তখন পড়ছে না, আবার নর্মাল টাইমে অনেক বেশি ঠান্ডা পড়ছে। সো এক্ষেত্রে এই দিকগুলো মাথায় রাখা যেতে পারে। যেমন আগে ইউরোপে সামার আনবেয়ারেবল হবে এটা চিন্তাও করা যেত না, কিন্তু এখন সামারেও কিন্তু আমাদের ট্রপিক্যাল ক্লাইমেটের মতো কিংবা মেডিটেরিয়ান ক্লাইমেটের মতো অনেক বেশি গরম পড়ে। এখানে আমাদের নেক্সট কোয়েশ্চেনটা আছে, আপনি যদি ইউরোপের অন্যান্য কান্ট্রি, অন্যান্য ধরেন না যেগুলো রিনাউন্ড কান্ট্রি আছে, যেমন ধরেন জার্মানি, ইটালি, এগুলোর সাথে কম্পেয়ার করেন হাঙ্গেরিকে, তাহলে আপনার মতে কি কি প্রোজ এন্ড কনস আছে মানে আপনার হাঙ্গেরি এবং বাকি ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মধ্যে? Very good question. So, I have been fortunate to travel to 3 other European countries, including the Netherlands, Slovakia, um, and a little into Austria. So, আমি যেটা বলবো যে প্রোজ এন্ড কনস এর দিকটা মূলত আসে ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে অনেকটা। সো ব্যাপারটা অনেকটা এরকম যে এই ইউনিভার্সিটি এবং ওই ইউনিভার্সিটির প্রোজ এন্ড কনস কেমন, রেদার দেন হাঙ্গেরির এবং ওই দেশের প্রোজ এন্ড কনস কেমন। কারণ একটা ব্যাপার হলো, যেমন এখানে যারা স্কলারশিপ স্টুডেন্ট আছে, স্পেশালি স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম, তাদের যেমন এই যে পার্ট টাইম জবের ব্যাপার নিয়ে অনেকটা তারা চিন্তামুক্ত থাকে। তো সেক্ষেত্রে দেখা যাবে যে সেলফ ফান্ডেড স্টুডেন্ট হিসাবে নেদারল্যান্ডসে বা খুবই খুবই পরিশ্রম করে বা কষ্ট করে থাকার থেকে এখানে স্কলারশিপ স্টুডেন্ট হিসাবে থাকা অনেক বেশি কি বলবো যে ইজি বা কমফোর্টেবল। এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে ল্যাঙ্গুয়েজের দিকটা ভ্যারি করে, যে মানে ডিসঅ্যাডভান্টেজ বলবো এটা হাঙ্গেরির, যে হাঙ্গেরিয়ান ল্যাঙ্গুয়েজটা ইন্টারন্যাশনালি সেরকম কোনো রিনাউন্ড ল্যাঙ্গুয়েজ না। তো সেক্ষেত্রে হাঙ্গেরিয়ান শিখে অন্য কোনো দেশে তেমন কিছু করার সুযোগ খুবই কম। কিন্তু ফর এক্সাম্পল জার্মান নিতে যদি যাওয়া হয় বা জার্মান শেখা হয়, তো সেক্ষেত্রে সেটা অনেক বেশি ইন্টারন্যাশনালাইজেশনের পার্সোনাল স্কিল ডেভেলপমেন্টের সুযোগ করে দেয়, যেটা হেল্পফুল। প্লাস আর আন্ডার গ্রাজুয়েট লেভেলে অন্তত প্রোজ এন্ড কনস খুব বেশি নেই। প্রথমে যেটা বললাম যে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি প্রচন্ড আছে, সেটা
আমরা স্পেসিফিক্যালি আরেকটু প্রশ্ন করলে আমি হয়তো বলার চেষ্টা করতে পারি। থ্যাঙ্কস। আপনি খুব সুন্দর করে গুছিয়ে বলেছেন। আপনি বলছেন why you should visit or why you should choose Hungary to study or continue your study. So এখন আমি আপনাকে জিজ্ঞেস করছি who should come to Hungary and who should not? That's a very good question, I would say. So, আমি বলবো যে যারা একটু কোয়েট এবং কমফোর্টেবল জীবনযাপন চান, কোনো ঝামেলা থাকবে না, নির্ঝঞ্ঝাট সবকিছু থাকবে, কোনো রকম ক্যাওস থাকবে না কোথাও, তো তাদের জন্য মনে হয় যে হাঙ্গেরি ইজ আ ভেরি গুড চয়েস। ইটস আ ভেরি ভেরি পিসফুল কান্ট্রি, কোথাও কোনো রকম ক্যাওস নেই, এবং আনলাইক দ্য বিগ সিটিস ইন ইউরোপ নাওয়াডেজ, যে বিগ টেররিস্ট অ্যাটাক কিংবা এই টাইপ যে পলিটিক্যাল বিভিন্ন টার্মোয়েল, যেমন আমরা ফ্রান্সে দেখেছি কিছুদিন আগে ছিল অনেক, তো এই ব্যাপারগুলো হাঙ্গেরিতে খুবই কম। And it's a very beautiful country overall, especially Budapest. It's really really nice. So যারা একটু চায় যে ট্রাভেল করতে চায়, যে পড়াশোনা করব এবং ওয়ার্ল্ডটা একটু ঘুরে টুরে দেখবো, এবং হয়তো টাকা পয়সার দিক থেকেও হয়তো জার্মানি বা নেদারল্যান্ডস বা এই টাইপ দেশগুলো এক্সপেন্সিভ হয়ে যায়, সেদিক থেকে তাদের জন্য হাঙ্গেরি ইজ আ হ্যাভেন, আই উড সে। কারণ সেন্ট্রাল ইউরোপের মধ্যে চাইলেই যে কোনো সময় আশেপাশের যে কোনো দেশে যাওয়া যায়, আবার থাকার খরচ, খাওয়ার খরচ অনেক অনেক কম কম্পারেটিভলি, কিন্তু ইউরোপের যে বেসিক সুবিধাগুলো আছে মোটামুটি সবগুলাই পাওয়া যায়। সো এই আর কি। এখন হচ্ছে আপনি যেহেতু এক্সপ্লেন করে দিয়েছেন কাদের আসা উচিত কাদের আসা উচিত না, এখন আমি অবশ্যই বলতে পারি যে আমাদের ভিউয়ার্স যারা আছে তারা অবশ্যই এটা সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেয়েছেন। আচ্ছা, আমাদের এখানে কিছু কমেন্ট এসেছে। একটা কমেন্ট হচ্ছে এখানে, হোয়াট ইজ দ্য মিনিমাম এজ ফর বিএসসি প্রোগ্রাম? উনি ইউনিভার্সিটি স্পেসিফিক করে দিয়েছেন, কিন্তু আপনি হাঙ্গেরি স্পেসিফিক করে বললে খুবই ভালো হয়। ওকে, আমার মনে হয় যে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকামের জন্য একটা মিনিমাম এজ রিকোয়ারমেন্ট আছে, সেটা সম্ভবত অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার 18 ইয়ার্স। কিন্তু এমনিতে সেলফ ফান্ডেড স্টুডেন্ট হিসাবে বা আদার্স প্রোগ্রামের স্টুডেন্ট হিসাবে আমার মনে হয় না যে মিনিমাম এজ রিকোয়ারমেন্ট বলে কিছু আছে। সো সেক্ষেত্রে সেটা প্রোগ্রামের ডেসক্রিপশন অনুযায়ী ডিটেলস চেক করে নেওয়া উচিত, কারণ বছর টু বছর এটা ভ্যারাই করে, এটাই স্বাভাবিক। সো আই উড সে যে 18 should be the minimum, but to make sure you can check, or I can check it actually. এখন আমাদের ভিউয়ার্স যারা আছেন তাদের মধ্যে অবশ্যই অনেকেই আছেন যারা উচ্চশিক্ষার জন্য বাইরে আবেদন করতে চাচ্ছেন, অথবা ধরেন উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চাচ্ছেন। সো ওনাদের উদ্দেশ্যে যদি আপনি কোনো অ্যাডভাইস দিতে চান, তাহলে প্লিজ আপনার ওপিনিয়নটা শেয়ার করুন। এখানে আমি আমার পার্সোনালি খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, যেটা আমার মনে হয় যে কেউ কোথাও জিজ্ঞেস করে না বা বলে না। সেটা হচ্ছে যে বাইরে পড়তে যাব, এটা যেন কারোর ড্রিম না হয়। ইটস আ ভেরি ব্যাড ড্রিম অ্যান্ড ইটস আ ভেরি ব্যাড থিং টু চেরিশ ফর, বিকজ বাইরে পড়তে যাওয়া এটা কোনো অ্যাচিভমেন্ট না। সো আমার মনে হয় যে নিজেকে প্রশ্ন করা যে আমি কেন বাইরে পড়তে চাই, মানে দেশে কেন না, কেন বাইরে, সেটার একটা স্পেসিফিক উত্তর থাকা খুবই প্রয়োজন। এটা হতে পারে যে আমার ওই পার্টিকুলার কান্ট্রির কিংবা ওই পার্টিকুলার এরিয়ার কালচারটা ভালো লাগে, এটা হতে পারে। আবার হতে পারে যে ওই ইউনিভার্সিটিতে এমন কোনো প্রোগ্রাম আছে যেটা আমার দেশে পড়ার সুযোগ নেই, কিংবা অন্য ক্ষেত্রে হতে পারে যে কেউ একটু এই যে যেটা বললাম যে নির্ঝঞ্ঝাট জীবন চায়, ঝামেলামুক্ত জীবন চায়, সেটা হতে পারে। কিন্তু কোনোভাবেই বাইরে যাব, বাইরে গেলে এই জীবন শান্তির হয়ে যাবে, এরকম চিন্তা করা উচিত না, এবং এরকম চিন্তা করে আসা উচিত না।
সো প্রথমে নিজেকে প্রশ্ন করা যে কেন আসতে চাই, তারপর সেই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য ঠিক করা উচিত যে কোথায় গেলে সেই দিকটা পূরণ হবে। খুবই সুন্দরভাবে গুছিয়ে বলেছেন আসলে ব্যাপারটা। ধন্যবাদ আরেক জামান ভাইকে। আসলে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। সো এখন আমি সবাইকে বিদায় জানাতে চাই। আর আপনি যদি তার মানে আপনি যে এখন অ্যাডভাইসটা দিলেন, ওটা কাদের জন্য উপযুক্ত হওয়া উচিত? কি ব্যাচেলর্স লেভেলে নাকি ধরেন মাস্টার্স জি, লেভেলে? আমি মূলত ব্যাচেলার্স এর দিকে ফোকাস করলাম, এবং আমি হচ্ছে যারা বাংলাদেশের ইয়াং স্টুডেন্টস এবং স্পেশালি এই বছর যারা এইচএসসি দিয়েছে, এই বছরের স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকামের সার্কুলার কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে। সো আই উড রিকোয়েস্ট যারা যারা ইন্টারেস্টেড আছে তারা এটা দেখতে পারে। ইটস আ ভেরি ভেরি নাইস প্রোগ্রাম। আই মিন এরকম প্রোগ্রাম আসলে খুবই কম, যেটা বলবো যে ফুল ফান্ড, টোটালি ফুল ফান্ডেড, মান্থলি স্টাইপেন্ডটা খুব বেশি না কম্পেয়ার টু চায়না অ্যান্ড কোরিয়া or Japan, but it's okay for living here and study properly. So আবার অন্য গভর্নমেন্ট স্কলারশিপ হিসাবে আরো অনেক প্রভিশন রয়েছে, যেমন প্রায় আমাদের হচ্ছে স্কলারশিপ প্রোগ্রাম থেকে বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করে, এবং যে ইন্স্যুরেন্স বা আদার যে ফ্যাসিলিটিসগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে প্রোভাইড করে। সো ওভারঅল যেটা বললাম যে ভেরি নাইস প্রোগ্রাম। বাংলাদেশ থেকে আরো অনেক বেশি স্টুডেন্টসের আসলে অ্যাপ্লাই করা উচিত। এখন একটা কমন সেইং আছে বাংলাদেশে যে বাংলাদেশ থেকে তো সবাই বাইরে চলে যাচ্ছে। এটা আমার মনে করি যে খুবই ফালতু একটা কথা, কারণ বাংলাদেশে নাম্বার অফ পিপল কত, প্রায় 160 মিলিয়ন, কিন্তু বাংলাদেশের থেকে অনেক কম জনসংখ্যার হয়েও অনেক বেশি মানুষ আসলে বিদেশে বিদেশে পড়ালেখা করতে যায়। ইনফ্যাক্ট আমি যদি বাংলাদেশের নেইবারিং কান্ট্রি গুলোর কথাই বলি, লাইক ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, তাদের স্টুডেন্টসদের সংখ্যা বর্তমানে হাঙ্গেরিতে বাংলাদেশি স্টুডেন্টসের থেকে অনেক 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 বেশি। সো আমার মনে হচ্ছে এখানে মানে আমাদের একটু বড় স্বপ্ন দেখা উচিত, এবং মানে এটা এমন কোনো ব্যাপার না, অসাধ্য ব্যাপার না যে বাইরে পড়ালেখা করে, স্পেশালি ইউরোপে। একটু পরিশ্রমী মনোভাব থাকলে এবং বড় স্বপ্ন দেখার যদি প্রবণতা থাকে, এবং যদি ফিনান্সিয়াল সাপোর্টটা নেয়ার মতো ব্যাকআপ থাকে, তো সেক্ষেত্রে আরো বেশি অ্যাপ্লাই করা উচিত স্টুডেন্টসদের, এবং আরো বেশি স্টুডেন্টসদের আসা উচিত। সো যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য অনেক শুভকামনা, এবং যদি কারো কোনো হেল্প লাগে স্পেশালি স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকামের জন্য, দে ক্যান কন্ট্যাক্ট মি এনি টাইম। আমি হচ্ছে কমেন্টে একটা ব্লগ লিংক দিয়ে দিব স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপের জন্য স্পেশালি। গত বছর এটা লিখেছিলাম এই প্রোগ্রামের ডিটেলস নিয়ে, সেটা কেউ যদি আগ্রহী হয় দেখতে পারে। থ্যাংক ইউ। ধন্যবাদ আরিফ জামান ভাই আপনাকে, আর ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যারা ভিউয়ার্স ছিলেন তাদের সবাইকে। আজকের অনুষ্ঠান আমরা এখান পর্যন্ত রাখছি। আর আরিফ জামান ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইনফরমেশন আজকে করে থাকবো। আপনারা সবাই ভিডিও সেন্টার ফেসবুক পেজে থাকবেন, আর ভিজিট করুন videosen.org/hsa help। আর আমাদের ফিউচার প্রোগ্রাম সম্পর্কে আমরা নিয়মিত আমাদের ফেসবুক পেজে পোস্ট দিতে থাকবো। ধন্যবাদ সবাইকে। জি পিনন ভাই, আমি হচ্ছে ব্লগ লিংকটা দিয়ে দিয়েছি, ওটা আপনি কাইন্ডলি একটু কমেন্ট বক্সে দিয়ে দিতেন, তাহলে হচ্ছে অনেকে হয়তো প্রোগ্রামটা সম্পর্কে আরো ভালো করে জানতে পারতো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ আপনাকে ব্লগ লিংকটা শেয়ার করার জন্য আমাদেরকে। জি ঠিক আছে, আপনাকেও ধন্যবাদ, ভালো থাকবেন।